এক ভক্ত, তার নাম বংশীধর মোদক। তিনি খুব ভক্ত মানুষ এবং তিনি একটি বাড়ি তৈরি করেছেন। পরে উদ্দেশ্য হচ্ছে যে এর আগে ওনারা স্ত্রী পুত্র নিয়ে ওইখানে প্রবেশ করার আগে কোনো ব্রাহ্মণ বা সৎ সন্ন্যাসী এসে 3 দিন বাস করে এটাকে উপযুক্ত করলে তবে তিনি তার ছেলে সন্তানদের নিয়ে যাবেন। এমতো অবস্থায় ভক্ত তার ব্যাকুলতা তৈরি করেছে, তা সেটা কিন্তু যোগাযোগ হয়েছে ঠাকুরের সাথে। অলিখিত কোনো লিখিত বা কোনো খবর দেওয়া, কোনো প্রি প্ল্যান কিচ্ছু না। এই তরঙ্গের মাধ্যমে, এটাই হচ্ছে ভক্তের সাথে ভগবানের তরঙ্গ। তো তিনি তখন সেইবারে মেদিনীপুর হয়ে আমাদের আশ্রমের দিকে, মানে এই প্রেমহলির ঘাটে, যেখানে সাঁকড়ার ঘাট বলেও বিখ্যাত, সেইখানে এসে নামে। নেমে হৃদয়রামকে বলেন যে একটা কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা হবে। তো হৃদয়রাম খুব বিরক্ত হয়ে বলতে, মামা তুমি যে এরকম মানুষ, এই রাতের মানে এরকম সময় বর্ষা মুখর দিন, কোথায় থাকার ব্যবস্থা হবে? তো বলছে দেখ না, এটা প্রায় 1.5 কিলোমিটার মতো, এই এটাকে গঞ্জ বলে, গঞ্জ থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে নদীটা। তো হৃদয়রাম প্রথমে এসে শোনেন বা যেভাবে হোক ওনারা যোগাযোগ করেন, পরিচয় হয় ওনাকে নৌকাতে। এসে ঠাকুর আর মা এখানে থাকেন। যেহেতু দেখবেন কোনো তীর্থে গেলে সবসময় আমাদের বলে যে 3 দিন 3 রাত থাকতে হয়, কারণ সেই জায়গাটাকে বুঝতে গেলে 3টে সাইকেল বা তার মধ্যে দিতে হয়। যেমন ডাক্তাররা বলে যে 72 ঘন্টা সময়, সেটা কিন্তু 3 দিন সময়। তো সেই 3 দিন কিন্তু ঠাকুর এবং মা থেকে তার ভাইব্রেশনকে বা এই জায়গাকে তাদের পদধূলি পূর্ণ করে এক পবিত্র ভূমিতে রূপান্তর করে। এই হচ্ছে সেই জায়গা। কি বলবো, জায়গাটাকে মানে একটা আলাদা আবেগ কাজ করছে ভিতরে, কারণ ঠাকুর, মা আর ঠাকুরের ভাগনা হৃদয়রাম এখানে এসে ছিলেন 3 রাত্রি 3 দিন। সেই জায়গা হচ্ছে এইটা। এখানে আসতে পারবো ভাবিনি, হঠাৎ একজনের ভিডিও দেখলাম, দেখে মনে হলো যে এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত, তাই চলে আসলাম। আর আশা করব এটা দেখে আপনারাও আসবেন। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী। আগে এইটা দিয়েই ব্যবসা বাণিজ্য হতো, আর এইটা দিয়েই মানুষ যাতায়াত করতো। ঠাকুর, মা আর ঠাকুরের ভাগ্নে এইটা দিয়ে একদিন বর্ষার সময়, আজকে যেমন বৃষ্টি হচ্ছে, এরকম বর্ষার সময় এখান দিয়ে যাওয়ার সময় আটকে যায়। তখন এই গ্রামে, এই যেদিকে আছে গ্রাম, এই গ্রামে ওনারা 3 দিন ছিলেন। গুড মর্নিং, নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি রামপ্রসাদ গাঙ্গুলি। আজকের গন্তব্য হচ্ছে আরামবাগ। ওখানে দ্বারকেশ্বর একটা নদী আছে, সেই নদী দিয়ে একদিন ঠাকুর, মা আর ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম যাওয়ার সময় প্রবল বৃষ্টিতে আটকে যান। রাজবল্লভপুর হচ্ছে জায়গাটার নাম। সেখানে আটকে যাওয়ার পর সেই রাত্রে 3 দিন ওদের ওখানে থাকতে হয়, ঠাকুর, মা আর ওনার ভাগ্নেকে। এবং সেই জায়গায় পরে রামকৃষ্ণ মঠ রাজবল্লভপুর তৈরি হয়। আজকে সেই জায়গাটাই আপনাদের দেখাবো, যেহেতু যেখানে ঠাকুর, মা আর ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম গিয়েছিল, তাহলে সেই জায়গাটা সবার সামনে তুলে ধরা দরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। হাওড়া স্টেশনে ঢুকে বললাম, এবারে টিকিটটা কাটতে হবে। নতুন যাত্রা শুরু আজকে রোববার, সঙ্গে থাকুন। হাওড়ায় আসলেই একটা আলাদা ব্যাপার, টাং টাং করে আওয়াজ হয়, মনে হয় যেন কোথাও বেড়াতে চলে যাই। সত্যি স্টেশনটার মধ্যে একটা জাদু আছে। চলুন
জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি। আরামবাগ স্টেশনে নামলাম। 9:55 ট্রেন ধরেছিলাম আর 11:55 নামলাম, মানে 2 ঘন্টা লাগলো। 24টা স্টেশন, 81 কিলোমিটার আর 25 টাকা ভাড়া। আরামবাগ স্টেশন আর এই ট্রেনটায় এলাম। হাত জোর করে এখান থেকেই দেখাচ্ছে, হাত জোর দেখাচ্ছে। আর এখান থেকে যেতে বাসে করে 45 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন সব টোটো দাঁড়িয়ে আছে এখানে। এইখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে যেতে হবে, 10 টাকা ভাড়া নেবে, ওখান থেকে বাস ধরতে হবে। এই বিদ্যাসাগর বাস টার্মিনাস থেকে বালি দেওয়ানগঞ্জের বাস ধরতে হবে। এবার এখান থেকে দেখে নিই কোন বাসটা যাচ্ছে বালি দেওয়ানগঞ্জ। আর স্টেশন থেকে অবশ্যই 10 টাকা দিয়ে টোটোয় আসবেন, নাহলে অনেকটা দূর আছে। চলুন তাহলে এবার দেখি কোন বাসটা বালি দেওয়ানগঞ্জ যাচ্ছে। বালি দেওয়ানগঞ্জের বাসে উঠলাম, কতক্ষণ পরে নামবো সেটা আপনাদের নেবে বলছি। আরামবাগ স্টেশনের না সম্বন্ধে একটু বলি। আরামবাগের স্টেশনের আগের নাম ছিল জাহানাবাদ। জাহানাবাদ যেহেতু একই নামে দুটো স্টেশন থাকতে পারে না, এটা বিহারে একটা জায়গায় ছিল জাহানাবাদ, তাই নামটা চেঞ্জ করে 1900 সালের 19শে এপ্রিল এই জাহানাবাদের নাম চেঞ্জ হয়ে হলো আরামবাগ। আর আরামবাগের মানে হচ্ছে আরাম আর শান্তি। আরামবাগ হচ্ছে আরামের বাগ, যেখানে ঠাকুর আর মা খুব কাছাকাছি জন্মেছিলেন, তাই এই জায়গাটা তো আরামের হবেই। তাই এই স্টেশনের নাম জাহানাবাদ থেকে হয়েছে আরামবাগ। এই যে পাল সুইটস দেখতে পাচ্ছেন, এইখানটায় নামাবে আপনাদেরকে, বা জয় তারা, জয় জয় মা, তারা মা উপরে লেখা আছে। এর পাশ দিয়ে যে গলিটা গেছে, এই যে পাশ দিয়ে বাঁ দিকে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে আর বাস আপনাকে এইখানে নামিয়ে দেবে। এই জায়গাটার নাম হচ্ছে বালি দেওয়ানগঞ্জ। চলুন, 40 মিনিট সময় লাগলো বাসে, 25 টাকা ভাড়া। এই রাজবল্লভপুর বা রামকৃষ্ণ মঠ রাজবল্লভপুরে ঢুকতে চারিদিকের গাছগুলো, যে সেগুন গাছ দেখতে পাচ্ছেন ভর্তি, তার মাঝখান দিয়ে যেতে কি সুন্দর যে লাগছে। আর আজকে একটু মেঘলা ওয়েদার আছে, ভালোই লাগছে। চলুন, মঠের সামনে চলে এসেছি, যদিও তাড়াতাড়ি এসে গেছি। এদিকে বাঁশ গাছ আছে, এদিকে সেগুন গাছ আছে, পরিবেশটা অপূর্ব। আপনারা আসবেন অবশ্যই। ঠাকুর মা যেখানে এসছে, এই জায়গার মাহাত্ম্যই আলাদা। তাহলে চলুন, মঠের সামনে এসে গেছি। এখন খোলা নেই যদিও, সেই জন্য মঠটা আপনাদেরকে দেখি। এখান থেকে যাব দ্বারকেশ্বর নদীতে, যেখান দিয়ে ঠাকুর মা আসার সময় ওইখানে নেবে এসেছিল, সেই জায়গাটা দেখাবো। এই হচ্ছে রাজবল্লভপুর শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, স্থাপিত 2012 সাল, পোস্ট গ্রাম রাজবল্লভপুর, বালি দেওয়ানগঞ্জ, জেলা হুগলি। এই হচ্ছে, যেহেতু এখন বন্ধ আছে, একটু পরে আপনাদের ভিতরটা পুরো দেখাবো, ঠাকুর মা স্বামীজিকে দেখাবো। এই সব চারিদিকে গাছ দিয়ে ঘেরা, যা রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রম, সেবাশ্রম সব জায়গাতে আপনারা দেখতে পাবেন ফুল আর গাছ। আর সেবা তো আছেই, সারা জীবন ধরে ওনারা 24/7
সেবা করে যাচ্ছেন মানুষের। এই হচ্ছে মেন গেট। গেট বন্ধ আছে অবশ্যই, কটায় খুলবে একটু জেনে নিতে হবে। একদম গ্রামের মধ্যে, খুব সুন্দর জায়গা, চারিদিকে গাছ, গাছটিতে ভর্তি, দেখতেই পাচ্ছেন চারিদিকটা। আজ আবার ওয়েদারটাও খুব সুন্দর। অবশ্যই বলবো আপনারা একবার ঘুরে যাবেন এখান থেকে, খুব সুন্দর জায়গা। আর যেখানে ঠাকুরমা স্বামীজি জায়গা, বা ঠাকুর মা এসেছিলেন এখানে, আর ওনার ভাগ্নের হৃদে এখানে এসেছিলেন, তা সেই জায়গার মাহাত্ম্যই আলাদা। এগুলো ভূমিদাতাগণ, কারা কারা এই জমি দিয়েছে। আর চ্যারিটেবল ট্রেনিং সেন্টার, এদিকে একটা গেট আছে। আর চারিদিকটা খুব সুন্দর, শাল গাছ ভর্তি। এখানে একটা ঠাকুর দালান আছে, সামনে একটা ঠাকুরের মন্দির আছে। আর এইদিকে তা তো ভাবা যাচ্ছে না, কি সুন্দর, দুর্দান্ত। চারিদিকের পরিবেশটা অসাধারণ। এটা কত বছরের? এই বহুদিনকার, আমার মানে 4 পুরুষের ঠাকুর মন্দির। তাই কবে কবে পুজো হয়? কালী পুজোয় হয়? পুজো ওই কালী পুজোতেই পুজো হয়। কালী পুজোতে পুজো হয়। পুজো হয় আর প্রত্যেক দিন কোনো পুজো হয় না? না, ওইটা আমাবস্যার পুজোটা হয়। আচ্ছা, এটা শ্মশান কালী। শ্মশান কালী। শ্মশান কাছাকাছি নাকি এখানে? হ্যাঁ, শ্মশানটাই তো, আপনি শ্মশানের একটা আচ্ছা, এটা শ্মশান। হ্যাঁ, এইটা হচ্ছে শ্মশান এখানকার। চারিদিকে যারা মারা যাবে সব এখানে, হ্যাঁ, এখানে দাহ হবে? হ্যাঁ দাও হয়। ও বাবা, এটা তো খুব কঠিন পরিস্থিতিটা দেখেছেন? হ্যাঁ, পরিস্থিতি তো খুব খারাপ, খুব খারাপ, ব্যবস্থা নেই। না, এই বাবা, চারিপাশটা সত্যি অসাধারণ। শুধু রাস্তাটাই দেখুন কি সুন্দর লাগছে। এই পাশে চারিদিকে শুধু গাছ, বাগান। সামনে এখন আমি চলেছি দ্বারকেশ্বর নদী দেখাবো আপনাদের, যেটা দিয়ে ঠাকুর মা আর ঠাকুরের ভাগ্নে এখানে এসেছিলেন, যাওয়ার সময় নেবে। সেই দ্বারকেশ্বর নদী আপনাদের দেখাবো। দূর থেকে মঠটাকে দেখা যাচ্ছে। দ্বারকেশ্বর নদীর দিকে যাচ্ছি, তাই দূর থেকে মঠটা একটু দেখতে পেলাম, তাই আপনাদের দেখাচ্ছি। আপনারা ঘরে বসে আধ ঘন্টায় পুরো জায়গাটা দেখেন, কিন্তু আমাদের সেই সকাল 7টায় বেরোতে হয়েছে, আর হয়তো পৌঁছাবো রাত্রির 11টায়। আর এই দ্বারকেশ্বর নদী দেখানোর জন্য 2 কিলোমিটার হাঁটছি এখন। তারপরে সেটাও আপনারা পুরো দেখেন না, কিন্তু এটা দেখবেন, কারণ মা আর ঠাকুর আর মায়ের ভাগ্নে হৃদে এখানে এসেছিলেন, সেই দ্বারকেশ্বর নদী দিয়ে যাচ্ছিলেন। সেটাই আপনাদের সামনে এখন দেখানোর জন্য প্রায় 2 কিলোমিটার হাঁটছি আমি। কিন্তু জায়গাটা ভারী সুন্দর। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে কষ্ট কম। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিরম চারিদিকে গাছগুলো ঢেকে গেল, অপূর্ব লাগবে। একবার ঘুরে যাবেন, আসলে অবশ্যই দ্বারকেশ্বর নদী দেখবেন, যেখান দিয়ে ঠাকুর আর মা এসেছিলেন। চারিপাশটা শুধু দেখুন, উফ, কি সুন্দর জায়গা। এই উপরে উঠতে হবে দ্বারকেশ্বর নদী দেখাতে গেলে। চলুন উপরে উঠি, আর দ্বারকেশ্বর নদী সম্বন্ধে বলবো। চলুন, বৃষ্টি এসে গেল, আর সামনেও আমরা এসে গেছি। এবার দেখাই আপনাদের দ্বারকেশ্বর নদী। আমরা দ্বারকেশ্বর নদী হাঁটতে 20-25 মিনিট হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি। সেই সময়ের কথা ভাবুন, যখন ঠাকুর মা তার 16 পার্ষদ ঘন্টার পর ঘন্টা বন জঙ্গল পেরিয়ে হেঁটে এক একটা জায়গায় গিয়ে সেবার কাজ করত। এখন তো সাইকেল আছে, বাইক আছে, ভ্যান রিক্সা আছে, বিভিন্ন রকমভাবে যাওয়া যাচ্ছে। কিন্তু সেই সময় কঠোর পরিশ্রম, কঠোর ত্যাগ, মানুষের সেবা করার জন্য ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে ঠাকুর মা, স্বামীজি, তার পার্ষদরা আমাদের জন্য করেছে।
আর এইটুকুতে আমরা হাঁপিয়ে যাচ্ছি। অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। এই যে নৌকা করে গাড়ি সব যাচ্ছে, মালপত্র যাচ্ছে, মানুষ যাচ্ছে, সাইকেল যাচ্ছে, ওই পারটা যাচ্ছে। দেখুন ওই পারে আবার দাঁড়িয়ে আছে অনেক গাড়ি, বাইক সব। ওই জায়গাটাকে বলে দঙ্গল। এই পার হতে গাড়ি নিয়ে 13 টাকা লাগে। ওই দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে, আর এদিকে সবাই স্নান করছে। কি সুন্দর লাগছে না এই জায়গাটা, আপনাদের বোঝাতে পারবো না। অবশ্যই আসবেন এখানে। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, যেটা দিয়ে ঠাকুর মা আর ঠাকুরের ভাগ্নে হৃদে এখান দিয়ে যাওয়ার সময় বর্ষার সময় আটকে গিয়েছিলেন। আর যেমন বর্ষা সেরকম দিনে আটকে গিয়েছিলেন, কোনো উপায় ছিল না বলে ওনারা এই গ্রামে 3 দিন ছিলেন। চলুন দ্বারকেশ্বর নদী আপনাদের দেখিয়ে দিলাম। এবারে সামনেই ঠাকুর মা এসে একটা বাড়িতে ছিলেন, সেটা তো এখন নেই। সেই জায়গায় একটা মন্দির মতন ছোট্ট করেছিল, সেখানে ঠাকুরের মূর্তি আছে, সেইটা এবার আপনাদের দেখাই। বৃষ্টি পড়ছে, তার জন্যে এত খাটনিটাও তো খাটনি মনে হচ্ছে না। আরও ভালো লাগবে যখন আপনারা দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রামকৃষ্ণ সেবা সংঘ চেয়েছিল এটাকে, কিন্তু দেয়া হয়নি। কিন্তু ওনাদের প্রাইভেট প্রপার্টি, ওনারা দিতে চাননি, তাই এটা এখানেই রয়েছে। পুরো ভিতরটাও দেখাবো, চলুন অবশ্যই আসুন। আমার তো ভিতরটা কীরকম হচ্ছে বোঝাতে পারবো না। এই জায়গায় ঠাকুর এসেছিল, সেই জায়গায় আমি এসেছি, আর সেই জায়গা দেখে আপনারাও আসবেন অবশ্যই অবশ্যই, এটাই আশা করব। এই হচ্ছে রামকৃষ্ণ সেবা সংঘ, রাধাবল্লভপুর, হুগলি। প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। আর এই হচ্ছে ঝড় মেঘ ঝুরু ঝুরু দিবা অবসান, হৃদয়ে ভাগিনা করে আবার সন্ধান, ভক্তিমান ময়রার কাছে এলো পরে, সৌভাগ্য হৃদয় মহা সম্প্রদায় করে। এটা আপনারা পড়ে নেবেন, আমি জুম করে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। এটা হচ্ছে জয় প্রভু রামকৃষ্ণ অখিলেশ্বর স্বামী, জয় গুরুমাতা জগজ্জননী, আর জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণে মাগে অধম। এটা শ্রী শ্রী প্রভুর দেশে আগমন, সঙ্গে চলে সেবাপন আত্মীয় স্বজন, হৃদয় ভাগিনা আর মাতা ঠাকুরানী শুনহ অদ্ভুত কথা, পথের কাহিনী। পথেতে দেওয়ানগঞ্জ আছে গণ্ডগ্রাম, নদী তটস্থিত তাই ব্যবসার স্থান, বাণিজ্যে বসতি লক্ষ্মী সব লোক জানে, ধনাঢ্য বসতি ব্যবসাদার বহু সেই গ্রামে, তাহাদের মধ্যে সাধুভক্ত একজন, মহাভাগ্যবান বন্দি তাহার চরণ, জাতিতে মহড়া তেহগঞ্জে আদিবাস, দ্বিজভক্ত সাধুপদে অটল বিশ্বাস, পরিপাটি সুন্দর আবাস নিকেতন, সাধ্যমতো অর্থ ব্যয় বানায় নতুন, যদি ভাগ্য বলে মিলে সাধু উদাসীন, নতুন আবাসে তাদের রাখি 3 দিন। 3 দিন রেখেছিল এখানে, করিয়া যেমন সাধ্য সেবা আদি তার, পশ্চাৎ আনিব দ্বারা পুত্র পরিবার, এই আদেশ আছে বসতে ভকত সজ্জন, হেনকালে শ্রীপুর গ্রামে আগমন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে। অসাধারণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। চলুন ভিতরে যাই, এবারে আপনাদের ভিতরটাও দেখাই ঠাকুর মা স্বামীজির। আর চারিদিকটায় ছোট্ট জায়গা, কিন্তু বিরাট জায়গা নিয়ে আছে আমাদের মনে। এই দরজাটা খুলে এবারে ভিতরে যাব, চলুন। প্রাইভেট বসতি, এইরকম লেবু হয়ে আছে, দেখতে পাচ্ছেন বাতাবি লেবু। এইখানেই ঠাকুর মা আর ঠাকুরের ভাগ্নে 3 দিন 3 রাত ছিল, ভাবা যায়? অসাধারণ। চলুন এবারে ভিতরে যাই। এই হচ্ছে ঠাকুর মা আর স্বামীজি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়। আর এই হচ্ছে ঠাকুর মা স্বামীজি। আমাদের সৌভাগ্য যে আমরা এখানে আসতে পারছি, আর আপনারা আসবেন, আপনাদেরও সৌভাগ্য হবে। যারা আসতে পারছেন না, অনেক দূরে বসে আছেন, তারা দেখতে পাচ্ছেন, এটা তাদের সৌভাগ্য। এই সেই স্থান যেখানে ঠাকুর মা আর ঠাকুরের ভাগ্নে 3 রাত্রি 3 দিন ছিল।
এই খুলে গেছে রাধাবল্লভপুর শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, গ্রাম পঞ্চায়েত রাধাবল্লভপুর, বালি দেওয়ানগঞ্জ, জেলা হুগলি। মন্দিরের গেট খোলা হয়ে গেছে। আর মন্দির মানেই সুন্দর, যেখানে ঠাকুর মা স্বামীজি বিরাজ করছে, খুব সুন্দর। সামনে দুটো গম্বুজ, পিছনে তিনটে গম্বুজ, উপরে ছোট ছোট গম্বুজ, খুব সুন্দর। আর সামনে যথারীতি রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম সেবাশ্রমে যেরকম ফুল গাছ থাকে, সেই ফুল গাছ। রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय। প্রণাম মহারাজ। আপনাদের এই আশ্রম বা এটাকে সেবাশ্রম বলা হয়, রামকৃষ্ণ রাধাবল্লভপুর আচ্ছা সেবা সংঘ। সেবা সংঘ। এটা ক বছর হয়েছে? এটা 2012 সালে এর একটা প্রাথমিক, আপনি আগেও ছবি তুলেছেন, প্রাথমিকভাবে ওখানে হয়েছিল। পরে এটা তারপরে এই মন্দির তৈরি করা একটা বড় প্রসেস চলে। 2019 সালে এটা ইনগরেশন হয় বুদ্ধ পূর্ণিমার দিনে। তারপর থেকে যথারীতি এটা নিত্য পূজা সেবা এইভাবে চলে আসছে। এটা কি বেলুর মঠের আন্ডারে তো নয়? এটা সাব সেন্টার। এটা বলা হয় ভাব প্রচার পরিষদ। ভাব প্রচার পরিষদ। রামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাব প্রচার পরিষদ আছে, এটা হুগলি 1 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের আন্ডারে। আচ্ছা। এই আশ্রমটা কামারপুকুর যে সেন্টার আছে, কামারপুকুরে এই ভাব প্রচার পরিষদের মেন সেন্টার, তাদের দ্বারাই আমরা এটা পরিচালিত হয় বা তারাই আমাদের এটাকে দেখাশোনা করে। আর সারা বছর এখানে যে কোনো প্রোগ্রাম কী কী আছে? দেখুন, আমাদের এখানে সারা বছর নানা পূজা তো আছেই। আর 4টে ভাবে আমরা এখানকার নিত্য সেবা করে থাকি। একটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে আমাদের এখানে কিছু গ্রাম বা দুস্থ এলাকাতে বন্যা বা অন্য কিছু হলে অন্ন বস্ত্রাদি এইসব নানাভাবে দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে এখানে দুটো মেডিকেল ক্যাম্প চলে বুধবার কামারপুকুরেরই সাহায্যে, মানে কামারপুকুর থেকেই মেডিকেল ভ্যান আসে। আচ্ছা। সেখানে অ্যালোপ্যাথি মেডিকেল ক্যাম্প চলে, প্রায় 70-80 জন পেশেন্ট আসে। আর শনিবার দিন চলে হোমিওপ্যাথি ক্যাম্প, সেটা আশ্রম দ্বারাই পরিচালিত হয়। সেটাতেও প্রায় 60 থেকে 70, আপনি অ্যাভারেজ 70 জন পেশেন্ট আসেন। এই দুটো গেল। এরপর এখানে চলে এডুকেশন। আমরা একটা 1 to 4 জুনিয়র সেকশন আছে, সেটা কামারপুকুর থেকে পরিচালিত হয়। আর 5 to 8 আশ্রম থেকে পরিচালিত হয়। এই কোচিং সেন্টার আমাদের এখানে হয়। এবং সর্বশেষ আমাদের এখানে নানা আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি করা আছে। নৃত্য, যেমন আরতি, পাঠ, মহিলা পাঠচক্র, মাঝে মধ্যে ওটা বেশি করা যায় না, যদিও যুব পাঠচক্রের আমরা আয়োজন করি। আর ভ্রাম্যমান পাঠচক্র আমরা অনেকবার করে থাকি, যেটা কোনো ভক্তের বাড়ি দিয়ে সেখানে আমরা পাঠচক্র করলাম, ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা, এইভাবে আমরা সারা বছর করি। এবং এছাড়া তো আমাদের ঠাকুরমা স্বামীজির নানা পুজো বা বেলুর মঠের যে তিথিচিত্র রয়েছে সেগুলো হয়। এছাড়াও দুর্গা পুজো উৎসব পালিত হয়, এটা আমাদের কাছে একটা বড় উৎসব। তার ঠাকুর আজকেই তৈরি হলো আর কি। প্রথম এটা হলো। যদিও নিয়ম অনুযায়ী সেটা পরে হওয়ার কথা, আমাদের এই জন্মাষ্টমীতে মাটি তোলার কথা, কিন্তু আমাদের আজকেই হলো। হ্যাঁ, মানে প্রথম কাজটা হলো। তারপর ওই আনুষ্ঠানিক মাটি তোলাটা আমরা জন্মাষ্টমী। জানতে চাই যে
ঠাকুর আর মা আর ভাগ্নে যেখানে এসেছিল সেই সম্বন্ধে একটু কিছু বলুন সবাই। এখানে একটু ঘটনাটা একটু বড় করে বলতে হয়। হ্যাঁ বলুন। এই যে আপনারা একটু আগেই রঞ্জিত রায়ের দিঘি নামে একটা দিঘি আছে, আচ্ছা। কথামৃতে আছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা সেই দিঘিতে যিনি সাঁকারি, উনি মহামায়াকে শাঁখা করিয়েছিলেন। আচ্ছা এখান থেকে একটু দূরেই একটা জায়গা আছে, নদী, তারকেশ্বর নদীতে, যেখানে 3টে ভাগ হয়েছে। আমি ঘুরে আসলাম। হ্যাঁ, সেটাকে তেমোহনী বলে। তেমোহনী। তেমোহনী মানে 3টে মাতার যেহেতু আছে, মানে 3টে কানেক্ট হয়েছে, আচ্ছা তাই জন্য তেমোহনী ঘাট বলে। তো ওর সোজা চলে গেছে তারকেশ্বর নদীটা, আর এদিকে নদীটা ঝুমঝুমি বলে ভাগ হয়েছে। আচ্ছা ঠাকুর এবং মা একবার মেদিনীপুর হয়ে এই দ্বারকেশ্বর নদীতে আসে। এর আগে বলতে হয় যে এখানে এক ভক্ত, তার নাম বংশীধর মোদক, তিনি খুব ভক্ত মানুষ এবং তিনি একটি বাড়ি তৈরি করেছেন। পরে উদ্দেশ্য হচ্ছে যে এর আগে ওনারা স্ত্রী পুত্র নিয়ে ওইখানে প্রবেশ করার আগে কোনো ব্রাহ্মণ বা সৎ সন্ন্যাসী এসে 3 দিন বাস করে এটাকে উপযুক্ত করলে তবে তিনি তার ছেলে সন্তানদের নিয়ে যাবেন। এমতো অবস্থায় ভক্ত তার ব্যাকুলতা তৈরি করেছে, তা সেটা কিন্তু যোগাযোগ হয়েছে ঠাকুরের সাথে, অলিখিত, কোনো লিখিত বা কোনো খবর দেওয়া, কোনো প্রি প্ল্যান কিচ্ছু না। আচ্ছা এই তরঙ্গের মাধ্যমে, এটাই হচ্ছে ভক্তের সাথে ভগবানের তরঙ্গ। তো তিনি তখন সেইবারে মেদিনীপুর হয়ে আমাদের আশ্রমের দিকে, মানে এই তেমোহনীর ঘাটে, যেখানে সাঁকড়ার ঘাট বলেও বিখ্যাত, সেইখানে এসে নামে। নেমে হৃদয়রামকে বলেন যে এক না কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা হবে। তো হৃদয়রাম খুব বিরক্ত হয়ে বলছে, মামা তুমি যে এরকম মানুষ, এই রাতের মানে এরকম সময়, বর্ষামুখর দিন, কোথায় থাকার ব্যবস্থা হবে? তো বলছে দেখ না, এটা প্রায় 1.5 কিলোমিটার মতো, এটাকে গঞ্জ বলে, গঞ্জ থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে নদীটা। তো হৃদয়রাম প্রথমে এসে শোনেন বা যেভাবে হোক ওনারা যোগাযোগ করেন, পরিচয় হয় ওনাকে নৌকাতে। এসে ঠাকুর আর মা এখানে থাকেন। যেহেতু দেখবেন কোনো তীর্থে গেলে সবসময় আমাদের বলে যে 3 দিন 3 রাত থাকতে হয়, কারণ সেই জায়গাটাকে বুঝতে গেলে 3টে সাইকেল বা তার মধ্যে দিতে হয়। যেমন ডাক্তাররা বলে যে 72 ঘন্টা সময়, সেটা কিন্তু 3 দিন। তো সেই 3 দিন কিন্তু ঠাকুর এবং মা থেকে তার ভাইব্রেশনকে বা এই জায়গাকে তাদের পদধূলি পূর্ণ করে এক পবিত্র ভূমিতে রূপান্তর করে। এবং এখানে এরপরে বহু প্রাচীন সন্ন্যাসীরা এসেছেন এবং এই জায়গাটাকে তারা পবিত্র করে গেছেন। এবং প্রথম যে 1978-এর যে ফ্লাড, সেই ফ্লাডে এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়। তখন কিন্তু এখানে মহারাজরা এসে এটাকে খুব সেবা করেছেন বা এখানকার মানুষদের খুব বাড়ি করে দিয়েছেন, নানাভাবে মিশনারি সেবা করেছেন। এবং তারপর যেরকম হয় আর কি, বীজ ছোট হয়ে থাকলেও যতদিন জল পায়নি সে জার্মিনেট করে। এটা আবার কিন্তু 2012 সালে ঠিক আস্তে আস্তে জার্মিনেট করে বা অঙ্কুরোদ্গম হয়ে আজ আবার একটি পূর্ণাঙ্গ আশ্রমের রূপ নিয়েছে। এবং এই আশ্রম এখন বর্তমানে মঠ মিশনের নিয়মে এবং এই ধারাতেই চলছে। আমাদের পাশে রয়েছেন তিনি আমাদের সেক্রেটারি সুকুমার গাইন, ওনার কোন কিছু বলার জন্য বলছি। আপনার কাছে জানবো যে মঠ কখন খোলা থাকে কখন বন্ধ হয়, মানে সেবাশ্রম? আমাদের যারা মঠের সিস্টেমে বলুন যে সকালবেলা 4:30 নাগাদ আমাদের মঠ সকাল মঙ্গলবার শুরু হয়, 4:30 শুরু হয়, 12টায় বন্ধ হয়। আবার বৈকাল 4টে খোলা হয়, রাত্রি 9টায় বন্ধ হয়।
সকালবেলা ঠাকুরের পূজা বা পূজা আরতি সমস্ত কিছু হয়, আর বৈকাল সকাল থেকে আবার শুরু হয়ে যায় পূজা, সন্ধ্যা আরতি, হয় গান হয়, প্রার্থনা হয়, ঠাকুরের গান হয়, প্রচুর লোকজন এখানে হয়। হ্যাঁ, মাননীয় মহারাজ কথামৃত কিছু পাঠ করে সকলকে বুঝিয়ে ব্যাখ্যা করে শুনিয়ে নেন। ঠাকুর আমাদের এখানে যে এসেছিলেন তার প্রমাণে আছে ঠাকুরের দেয়ালেতে, ওইখানে ওনার বাড়িতে বংশীধর মোদক ওনার বাড়িতে করেছিলেন। বংশীধর মোদকের একটা বাসনা ছিল যে আমি একটা বাড়ি করেছি, মাটির বাড়ি, তখনকার দিনে বাস করেছি, যদি কোনো মহাপুরুষ আসেন সেই পায়ের ধুলো দেন, আমার ভালো হয়। সময়তে গৌরহাটির দিকে হাঁটা পথে, তখনকার দিনে হাঁটা পথ ছিল, হাঁটা পথে যে মা সারদা, ঠাকুর এবং ভাবিনে হৃদয়কে সঙ্গে নিয়ে এইখান দিয়ে বালিজানবাড়ির উপর দিয়ে ঝাওড়া হয়ে গোঘাট যেতে হয়, গোঘাট হয়ে তারপরে কামারপুর। তখনকার দিনে হাঁটা পথ, যানবাহন কোনো কিছু ছিল। তো ঠাকুর সেই হাঁটা পথে গৌরহাটি থেকে আস্তে আস্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি তখন হয়, সেই ঝড় বৃষ্টির সময়ই তিনি এসে ঠিক এই জায়গাতেই মোদকদের এই বাড়িতে এসে ঠাকুরকে আমাদের এখানে যে তিনি অবস্থান করেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত। ঠাকুরের আশীর্বাদ এই অঞ্চলে সকলের মাথায় ঝরে পড়েছে, সবাই উদ্যোগী হয়েছে, সবাই মিলে এখানে এই আশ্রম তৈরি হয়েছে। এই আশ্রমে এখন আমরা আসছি এবং ঠাকুরের পূজা, গান, আবৃত্তি, তারপরে এখানে কর্মকাণ্ড সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। পল্লীমঙ্গলের সমস্ত তৈরি জিনিসপত্র সব তৈরি হয় এবং বাইরে চলে যায় বেলুড় মঠ হয়ে। তারপর কোচিং সেন্টারে 75 জন ছাত্রছাত্রী আছে, পর্যায়ে শিক্ষা পায়। তারপর এখানে যে দুদিন সপ্তাহে শনিবার হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আছে এবং অ্যালোপ্যাথি প্রতি বুধবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় বা কাজ করা হয়, কাজ করা হয়, আর বাকি ব্যাগ অনেক রকম কিছু তৈরি হয়, ব্যাগ, রুমাল বা আরও অন্যান্য প্রচুর অ্যাক্টিভিটিস এখানে হয়, তৈরি হয়ে থাকে। তো এইভাবেই আশ্রম চলছে এবং আমরা চালিয়ে যাচ্ছি। না, চালাতে তো অবশ্যই হবে, চালিয়ে যাচ্ছি। জানি না ঠাকুরের আশীর্বাদে আমরা যেভাবে ধরে রেখেছি এইভাবে আরও অবশ্যই ধরে রাখতে পারবো। অবশ্যই ঠাকুর আছে। আমরা আগিয়ে এখন চলেছি। আমাদের মংস কোয়ার্টার হয়েছে, অফিস রুম হয়েছে, আরও 3টি বাড়ি হয়েছে, সামনে আরও ওই যে একটা বাড়ি উঠছে, সেটির মধ্যে ছাদ ঢালা হবে, এইসব ব্যবস্থা হচ্ছে। সকলের সহযোগিতায় এবং সাহায্যে আমরা আমাদের কর্তব্য করে চলেছি। মাননীয় মহারাজ আমাদের সঙ্গে থেকে আমাদেরকে উপদেশ দেন, ওনার উপদেশ মতো আমরা সমস্ত কিছু কাজ করে চলেছি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। মহারাজ, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে? এখনো আমরা সেটা করে উঠতে পারিনি, তবে বিশেষ দিনে তখন আমরা প্রসাদ মানুষকে দিই, যেমন ঠাকুরমা স্বামীজি তিথি পুজো, সেখানে আমরা সাধারণ নরনারায়ণ সেবা করে থাকি। আর সাধারণত কেউ যদি পরিচিত হয় বা আগে থেকে বলে রাখে, তাহলে আমরা তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা করি। আর থাকার ব্যাপারে যদি কেউ এসে থাকতে চায়? না, এখনো আমরা এটা করতে পারিনি। আমাদের এখানে গেস্ট হাউসের কোনো ব্যাপার নেই। আমরা এটা এখন সঙ্গে তো আমরা হামাগুড়ি দিয়ে আজকে শিখেছি, মানে বুঝতেই পারছেন 19 সাল আর 19 সাল আর 25 সাল, 6 বছর, 6-7 বছরের শিশু আমরা। তো এটা আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এবং আর সবার আগে যেটা আমরা ঠাকুরমা স্বামীজির কাছে বিশেষভাবে প্রার্থনা করি বা জানাই যে
খুব বড় তার ইচ্ছাতে ছোট্ট ছোট্ট করে যেরকমভাবে আমরা এগোচ্ছি এইভাবে এগোই। আর মানুষজন এমনি বেড়াতে আসতে চাইলে অবশ্যই এটা কামারপুকুর থেকে 25 কিলোমিটার মতো 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে, 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। মানুষজন এখানে আসার ব্যাপারে একটু বলে দিন ভালো করে। এখানে আরামবাগ থেকে দামোদরপুরগামী বা কালীজাতপুর তারকেশ্বরগামী বাস। এখানে সব থেকে তিরিশে রুট। আরও ভালো হচ্ছে যে আরামবাগ থেকে যদি কেউ আসতে চায়, আরামবাগ থেকে বাসে করে দামোদরপুর গ্রামীণ যে বাস আছে তাতে এসে বালিদেওয়ানগঞ্জ স্টপেজে নামতে পারে। আর যদি তারা গাড়ি নিয়ে আসে তাহলে আরামবাগ থেকে জাস্ট এই রামকৃষ্ণ সেতু এরিয়েই কালীপুর মোড় যে মোড় আছে, কালীপুর কলেজ যেদিকে আছে টুয়ার্ডস ওই দিকে বালিদেওয়ানগঞ্জে এলে বাড়ি পঞ্চায়েত অফিসে হ্যাঁ বালিদেওয়ানগঞ্জে যেতে হবে। আর আরেকটা হচ্ছে কামারপুকুর থেকে আসতে গেলে এইসব দিকে আসতে হবে, সেটা ওই আবারও সেই কালীপুর মোড়ে আসতে হবে, এসে আমাদের এই পাশে আসতে হবে। এখান থেকে ময়াল রামকৃষ্ণ মিশন কত? হ্যাঁ আমি বলছি হ্যাঁ এখানে না একটা মাঝখানে নদী আছে, আচ্ছা মানে ওই দ্বারকেশ্বরটাই ভাগ হয়েছে, তাতে ব্রিজ নেই। আচ্ছা মানে এখানে 8 মাস বলবো, 4 মাস এটা আমরা কিছু অসুবিধা কম করি, কারণ মাসের কোল হয় তো, এই মাসের কোলটা 8 মাস থাকে, 4 মাস থাকে। আচ্ছা তো ওই সময় 4 মাস থাকে না, এই বর্ষার সময় যেমন নেই, এখন ভেঙে গেছে। এটা আবার ওই ভাইফোঁটা বা তারপর থেকে হবে, আচ্ছা হওয়ার পর আবার ধরুন জুন মাস অবধি থাকে। নৌকা চালু থাকে নৌকাতে যেতে পারবে। তখন কি হয়, 4 হুইলার নিয়েও আপনারা এখান থেকে যদি কেউ আসে, যখন আমাদের ও, বাজার আচ্ছা, পৌঁছা থাকে তখন এখান থেকে গৌহাটি অনেকটা একদমই কাছে। একদম খুব কাছে। মানে ধরুন আপনি এটা হবে তখন জাস্ট 45 আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে গৌহাটি পৌঁছে যেতে পারবেন ময়াল হিসাবটা। আচ্ছা মানে আমাদের এখান থেকে যদি এয়ার ডিস্টেন্স বলেন, সেটা কিন্তু আমরা নিয়ারেস্ট হচ্ছি গৌহাটি এবং ময়ালছাপ আচ্ছা কামারপুকুরের থেকে। কিন্তু মাঝখানে একটা যে ঝুমঝুরি, যেটা আমরা ব্রাঞ্চ অফ দ্বারকেশ্বর বলছি, আচ্ছা। সেই নদীটার একটা সমস্যা হচ্ছে না, নদীটার উপর কোনো কংক্রিট ব্রিজ না থাকায় মাসের ব্রিজ হয় বলে সেটা 8 মাস আমরা ব্রিজটা ব্যবহার করতে পারি, 4 মাস ব্যবহার করা যায়, এখন যেমন ব্যবহার করা যাচ্ছে। এখন যেমন ব্যবহার করা যাচ্ছে। আর অন্য সময় যা যদি কেউ আসে শীতের সময়, তাহলে কিন্তু গৌরহাটি, ময়ালিচাপুর, আমাদের এই আশ্রম, এটা একই সাথে একই দিকে সুন্দর করে ঘুরে। আর মহারাজ ফোন নাম্বার কি আছে, যোগাযোগ করে কেউ যদি আসতে চায় কার ফোন নাম্বার দেওয়া যেতে পারে? না, শান্তনুর ফোন নাম্বারটা চলে আর মহারাজ আর একটা কথা, আপনার নামটা কি? আমার নাম আমি সুনিষ্ঠা নন্দ। স্বামী সুনিষ্ঠা নন্দ। সুনিষ্ঠা নন্দজি মহারাজ। আর এর সব থেকেও বড় কথা, একটা কিছু পরেও বলি যে দেখুন, আমরা সবাই কিন্তু ঠাকুরমা স্বামীজিরই কাজ করছি এবং তাদের চরণে যেন আমাদের গতি থাকে। আর যেটা আমি বিশ্বাস করি যে ঠাকুরের এই কথা যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ মানে কিন্তু কোনো মানে বিশাল কিছু হয়ে যাবে, গয়না পড়াতেও আসবে তা নয়। আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি স্বামীজি সেই ঠাকুরের কথাকে ক্যারি করে স্বামীজি যেটা বলছেন যে 3টে অবস্থা: পশুত্ব, মনুষ্যত্ব আর দেবত্ব। পশুত্ব হচ্ছে হিংসা, মনুষ্যত্ব হচ্ছে শেয়ার করতে শেখা, আর দেবত্ব হচ্ছে সবার সেবা করতে শেখা। আমরা আস্তে আস্তে যেন দেবত্বে উত্তীর্ণ হতে পারি, এই ইচ্ছা আমি সবার কাছে রাখছি। আর আমরা যেন এই আজকের যে যুগে আমরা বাস করছি, আমাদের ব্যবহার, অ্যাটিটিউড বারে বারে আমাদের পশুত্বর দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা যেন দেবত্বের দিকে উঠতে না পারলেও অন্তত মনুষ্যত্বে যেন আমরা থাকতে পারি, এই আশা সবার কাছে রাখি এবং ঠাকুরমা স্বামীজির চরণে আমার গুরুকে প্রণাম জানাই। ধন্যবাদ মহারাজ। ওর নাম্বারটা আমি বলে দিচ্ছি, এর সাথে যোগাযোগ করবেন। নাম হচ্ছে শান্তনু পাল। এটা তোমার নাম্বার? আচ্ছা, সুদীপ্ত মুখার্জি। ওর নাম্বার হচ্ছে 943288
35350। এটা এর নামে দীপ্ত মুখার্জি। শান্তনুর নাম্বারটা দেবেন একটু বের করুন। শান্তনু পাল মহাশয়, ওনার নাম্বারটা 9933927286। আপনারা যারা আসতে চান আমাদের মন্দিরে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে আমরা সহজে দিক নির্দেশ করে দেবো। সকলকে আসার একটা আমন্ত্রণ রইল। সকলে আসুন, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে যান, আমাদের কর্মকাণ্ড দেখে যান, আমাদেরকে আরও উৎসাহিত করে যান। এটাই বলে রাখি। ধন্যবাদ সবাইকে। নমস্কার। এই হচ্ছে চারিদিকটা বাগান আছে, ফুলের বাগান আছে, পেঁপে গাছ হয়েছে, এদিকে ঝাউবন মতন আছে। জায়গা খুব বড় নয় কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এই হচ্ছে মেন গেট, সামনে হচ্ছে জল ট্যাঙ্ক, আর এবারে পুজোর ঠাকুরও তৈরি হয়েছে, সেটাও আপনাদের একটু দেখাবো। নতুন সব বিল্ডিং হচ্ছে আস্তে আস্তে, ওনারা চেষ্টা করে যাচ্ছেন। মহারাজ বললেন, আপনারা শুনেছেন যে ছোট্ট ছোট্ট করে ওনারা বিভিন্ন কাজ করছেন। যেখান থেকে ওনারা এই জায়গায় এসছেন সেই জায়গায় আসাটাও খুব কঠিন কাজ, কারণ আপনাদের সাহায্য, আপনাদের ভালোবাসা, আপনারা পাশে না থাকলে এত বড় একটা সংস্থা বা চালানো খুব কঠিন কাজ। এদিকে আরও জমি জমা আছে প্রচুর, ওনারা সমস্ত ব্যবস্থা নিচ্ছে। এরা কী প্রোগ্রাম আছে এখানে এখন? ও সব পড়া হবে এখন? সব পড়তে এসছো? আচ্ছা, ঠাকুর শুরু হয়ে গেছে তৈরি হয়? বাহ 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 বাহ। তার মানে এখানে দুর্গা পুজো হয় তো? তোমরা থাকো সবাই? খুব আনন্দ হয় তাহলে? হ্যাঁ, লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। চলো, এই হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে এখান থেকে। দেখুন, আজ একটা মিটিং হচ্ছে ওনাদের, সেজন্য বসেছেন মিটিংয়ে। আর আমি মহারাজের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি চলে যাওয়ার। এবারে আপনাদের একটু বলে নিই যে আরামবাগ থেকে আপনারা কিভাবে এই মঠে আসবেন। ট্রেন থেকে নেবে আপনারা 10 টাকা দিয়ে টোটো করে এসে বাস স্ট্যান্ডে নামবেন। আর বাস স্ট্যান্ডের থেকে বালি দেওয়ানগঞ্জ বলে আপনাদের বাস দেখিয়ে দেবে, কিন্তু বালি দেওয়ানগঞ্জ বলে কোনো বাস নেই। এটা আসবে আরামবাগ টু ভাগীরথী তীর, সেই বাসে আপনাদের উঠতে হবে। উঠে নামতে হবে বালি দেওয়ানগঞ্জ। এবারে বালি দেওয়ানগঞ্জে নামার পর ওখান থেকে 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে। তো এইভাবে আসতে হবে। আর সকালে যখন আপনারা হাওড়া থেকে আসবেন তখন 7টা 25, 8টা 55, 9টা 55, 10টা 35 ট্রেন আছে। আবার যখন আরামবাগ থেকে হাওড়ায় ফিরবেন তখন 5টা 20, 6টা 40, 7টা 50 ট্রেন আছে। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। মহারাজের মুখে সব শুনে নিয়েছেন, দেখা হয়ে গেছে, এবং কোথায় এসে ঠাকুরমা আর ঠাকুরের ভাগ্নে 3 দিন 3 রাত ছিলেন সেটাও আপনারা দেখলেন। ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর অবশ্যই বলবো এই রামকৃষ্ণ রাধাবল্লভপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পাশে থাকবেন। ধন্যবাদ।